হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের সলিউশন চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব কঠিন দ্রবণ কি, তরল পদার্থে কোনো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা এবং হেনরির সূত্র। তারই সঙ্গে আজকে ক্লাসে আমরা জানবো সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপি খুললে সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস ফোয়ারার মতো করে বাইরে বেরিয়ে আসে কেন, কিংবা ডুবুরিরা জলের নিচে যাওয়ার পরে সেখান থেকে হঠাৎ করে উপরে উঠে আসতে পারে না কেন, বা পাহাড়ের ওপরে অ্যানক্সিয়া উপসর্গ কেন দেখা দেয়। এই সমস্ত কোশ্চিনের উত্তর আমরা আজকে ক্লাসে শিখব। তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রথমে আজকে আমরা শিখে নেব কঠিন দ্রবণ কাকে বলে, এবং তারপরে আমাদের এই চ্যাপ্টারের যে মেন পার্ট গুলো অর্থাৎ কি হেনরি সূত্র এবং তরল পদার্থের মধ্যে কোনো গ্যাসিয়াস পদার্থের যে দ্রাব্যতা সেটা সম্বন্ধে আলোচনা করব। তো চট করে প্রথমে আমরা কঠিন দ্রবণ কি এবং তার শ্রেণীবিভাগটা চট করে পড়ে নেব, তারপরে আমরা সেই ভেতরের পার্ট গুলোতে যাব। তাহলে আমরা এখন কি পড়বো না, কঠিন দ্রবণ। দেখো কঠিন দ্রবণ আমরা কাকে বলবো। কঠিন দ্রবণ আমরা তাকেই বলবো যে কঠিন অবস্থায় দুই বা ততোধিক কঠিন পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা বলবো কঠিন দ্রবণ। এবার দেখো কঠিন দ্রবণের উদাহরণ কি, যে আমরা যে সংকর ধাতুগুলো ব্যবহার করি, যেমন ধরে নাও পিতল, ব্রোঞ্জ, তারপরে ডুলারোমিন, তারপরে তোমার টাংস্টেন কার্বাইড, এগুলো কি, বা স্টিল, এগুলো কি না হচ্ছে কঠিন দ্রবণের উদাহরণ। এবার কঠিন দ্রবণের মধ্যে তাহলে কঠিন যেহেতু দ্রবণ, তাহলে দ্রবণের মধ্যেও দুটা পার্ট থাকবে, একটা দ্রাবক একটা দ্রাবক। এবার কঠিন দ্রবণের ক্ষেত্রে আমরা কি বলবো, যেখানে মানে ওই দ্রবণের ক্ষেত্রে যার পরিমাণটা বেশি থাকবে তাকে আমরা বলবো দ্রাবক, এবং যার পরিমাণটা কম থাকবে তাকে আমরা বলবো দ্রাবক। যেমন ধরে নাও পিতল। পিতল কি দিয়ে তৈরি বলো? পিতল কি কপার আর জিঙ্ক দিয়ে তৈরি। এখানে কপারের পার্সেন্টেজ কত থাকে না 64%, এবং জিঙ্কের পার্সেন্টেজ কত থাকে না 36%। তাহলে এখানে কোনটা দ্রাবক হবে বলো? তাহলে এখানে আমরা বলবো কি কপারটা দ্রাবক, আর হচ্ছে কি জিঙ্কটা কি দ্রাবক হিসেবে থাকে। তাহলে কঠিন দ্রবণকে আমরা কি না দুই ভাগে ভাগ করব। সেই দুটো ভাগ কি কি বলো? একটা ভাগকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রতিস্থাপিত দ্রবণ। কি বললাম? প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। আরেকটাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক। এগুলো কি জিনিস আমরা এখনই পড়বো। অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। আচ্ছা দেখো প্রতিস্থাপন, দেখো এগুলো নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে এই প্রতিস্থাপিত কঠিন দ্রবণ কখন তৈরি হবে, যখন মানে এই দ্রবণটা সাধারণত ওই দ্রবণের মধ্যে দ্রাবক এবং দ্রাবর কণার আকারটা যদি প্রায় সমান হয় তাহলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ তৈরি হয়। এটা কিভাবে তৈরি হয় না, দেখো এখানে যে দ্রাবক যে কণাগুলো আছে সেটা আয়ন বা অণু হতে পারে বা পরমাণু হতে পারে। সেই দ্রাবক কণাটা ধরে নাও আমার কি হচ্ছে গিয়ে পুরো এই ধরনের কেলাস ওরা প্রথমে তৈরি করেছিল। এবার সেই দ্রাবকের অণুগুলোকে সরিয়ে দিয়ে এখানে যদি দ্রাবের কোনো মলিকুল যদি এখানে ঢুকে যায়, ধরে নাও এই দ্রাবকের জায়গাগুলোকে পার্শিয়ালি প্রতিস্থাপিত করে অন্য কোনো দ্রাবক মলিকুল যদি এর মধ্যে ঢুকে যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলবো না প্রতিস্থাপিত কঠিন দ্রবণ বলবো। তাহলে এগুলোর উদাহরণ কি হবে, যেমন পিতল, ব্রোঞ্জ, এগুলো কি না হচ্ছে গিয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণের উদাহরণ। যেখানে কি হয় যে ওই যে কেলাস গঠনকারী যে কণাগুলো অর্থাৎ কি দ্রাবক যার পরিমাণটা বেশি
তার কণাগুলোকে পার্শিয়ালি মানে আংশিকভাবে প্রতিস্থাপিত করে দ্রাব মলিকুলগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটাকে আমরা বলছি প্রতিস্থাপিত কঠিন। এবং ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ কোনটাকে বলবো, যে যেমন হচ্ছে কি ধরে নাও এখানে কি ছিল, এক্ষেত্রে কি হয় দ্রাবকের যে কণাগুলো আছে তার থেকে দ্রাব কণাগুলোর আকার খুবই খুবই কম হয়, তাই জন্য কি হয় ওদের যে ইন্টারস্টিশিয়াল যে ভয়েড গুলো থাকে সেই জায়গায় গিয়ে দ্রাব মলিকুল গুলো ঢুকে যায়। অর্থাৎ কি দেখো এই ধরে নাও যদি আমার এটা একটা হচ্ছে গিয়ে দ্রাবক মলিকুল গুলো আছে, এবার এখানে যে ভয়েড গুলো তৈরি হয়েছে সেই ভয়েড গুলোর মধ্যে গিয়ে যদি আমার দ্রাব কণাগুলো যদি ঢুকে যায় তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে আমরা বলবো কি ইন্টারস্টিশিয়াল। যেহেতু অন্তঃস্থানিক জায়গার মধ্যে অবস্থান করছে তাই জন্য এই ধরনের আমরা কঠিন দ্রবণকে আমরা বলবো কি না হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এদের উদাহরণ কি হবে, যেমন হচ্ছে কি স্টিল মানে হচ্ছে যেমন আয়রনের মধ্যে আমরা কার্বন মিশিয়ে দিই, তো ওই কার্বন গুলো কি হয় না আয়রনের কেলাসের ভেতরে অন্তঃস্থানিক জায়গাগুলো দখল করে। আর একই রকম ভাবে তোমার হচ্ছে টাংস্টান কার্বাইড, সেটাও কিন্তু অন্তঃস্থানিক কঠিন দ্রবণের উদাহরণ। তাহলে চলো এবার আমরা দেখে নেব যে তরলে কোনো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বিষয়টা কি জিনিস। দেখো যে কোনো তরলে গ্যাসীয় পদার্থ কিন্তু দ্রবীত হয়। এবার কোন তরলে বেশি করে গ্যাস দ্রবীত হতে পারে বা কম পরিমাণে গ্যাস দ্রবীত হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি যে জলের মধ্যে অক্সিজেন গ্যাস দ্রবীত হয়ে থাকে জন্যই কিন্তু জলের মধ্যে জলজ প্রাণীগুলো বেঁচে থাকে। একই রকম ভাবে জলে কার্বন ডাই অক্সাইড দ্রবীত হয়ে থাকে সেই জন্যই কিন্তু জলজ উদ্ভিদগুলো ওই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তারা সালসংশ্লেষণ করে। অর্থাৎ কি জলের মধ্যে যে কোনো গ্যাস কিন্তু দ্রবীত হতে পারে। এবার কত পরিমাণে দ্রবীত হবে, অর্থাৎ কি তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি, মানে দ্রাব্যতাটা কি জিনিস বা কখন আমরা তাকে দ্রাব্যতা বলবো, তো সেটা যদি আমরা একটা সংজ্ঞা যদি তৈরি করি তাহলে আমরা সেই সংজ্ঞাটা কি বলবো, যে নির্দিষ্ট উষ্ণতায়। এবার উষ্ণতা নির্দিষ্ট কেন করলাম, কেননা দেখো তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা সেটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, একটু পরে সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো সংজ্ঞাটা যদি বলতে তাহলে আমরা কিভাবে বলবো, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকের মধ্যে পরিমাণ দ্রাব দ্রবীত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে ওই গ্যাসটির দ্রাব্যতা বলে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। তার মানে কি, যে ওই নির্দিষ্ট পরিমাণ যে আমি যে তরলটা নিয়েছি সেটা আমি ধরে নাও নির্দিষ্ট পরিমাণে আমি 1 লিটার নিতে পারি। এবার এই 1 লিটার আমি তরলটা নিয়েছিলাম, এবার এর মধ্যে আমি কি করলাম না গ্যাস মলিকিউলগুলো এর মধ্যে আমি দ্রবীত করছি। এবার দ্রবীত করতে করতে যতক্ষণ এটা স্যাচুরেটেড সলিউশন সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি গ্যাসটার মধ্যে দ্রবীত করব, এবং যখন এই গ্যাসটা দ্রবীত হয়ে একটা স্যাচুরেটেড একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেলবে তাহলে যে পরিমাণ গ্যাসটা এই তরলের মধ্যে দ্রবীত হলো সেই পরিমাণ গ্যাসটাকে আমরা বলবো ওই গ্যাসটার কি না দ্রাব্যতা। এবার দ্রাব্যতা বিভিন্ন তরলের ক্ষেত্রে ওই একই গ্যাসের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হতে পারে। তার জন্য এবার আমরা দেখব যে কোন তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থ দ্রবীত কেন হয়, দ্রবীত হওয়ার কারণটা কি। দেখো এইরকম একটা আমরা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ নিয়েছি, ঠিক আছে। এবার এর মধ্যে আমাদের কি হচ্ছে কি না এটা ধরে নাও এটাকে আমরা একটা হচ্ছে বদ্ধ পাত্র, ঠিক আছে, এটা একটা বদ্ধ পাত্র। এবার এই বদ্ধ পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ গ্যাস মলিকুল এর মধ্যে নিয়েছি। এবার কি হবে দেখো, এবার এই সারফেস এর মধ্যে তরলের যে সারফেস আছে সেখানে দেখো আমরা এটা পড়বো ফিজিক্সেও পড়বো, দেখো পৃষ্ঠটান এই কথাটা আমরা পড়ার সময় এরকম আমরা দেখেছিলাম যে একদম ভেতরে যে কণাটা আছে মানে একদম মাঝখানে যে কণাটা আছে তাকে কি হয় না সব দিক থেকে মলিকুলগুলো টানছে, মানে তাদের মধ্যে একটা নির্দিষ্ট আকর্ষণ বল থাকবে, তো তার ফলে ভেতরের দিকে যে কণাগুলো আছে তাদেরকে কি হবে না তার উপরে যে আকর্ষণ বলটা সব দিকে সমান হবে, তাই না, সব দিকে সমান হবে। কিন্তু এই সারফেসের যে মলিকুলগুলো আছে তরলের সারফেসের যে মলিকুলগুলো আছে তো তাদের কি হবে না ভেতরের দিকে কণাগুলো তো টানছে, ভেতর দিকে কণাগুলো টানছে,
কিন্তু উপরের দিকে আমরা জানি যে তরলের মধ্যে আকর্ষণ বলটা গ্যাসের আকর্ষণ বলের থেকে অনেক বেশি হয়, তো তাই জন্য উপরে যে গ্যাস মলিকুলগুলো আছে তাদের তো আকর্ষণ বল কম, তাই জন্য এই যে সারফেসটা আছে এই সারফেসটা একটা টান অনুভব করবে না। তখন এর উপরে যে গ্যাস মলিকুলগুলো থাকবে সেই গ্যাস মলিকুলগুলো যখন এই সারফেসের কন্টাক্টে আসবে তখন কি হবে, তখন এরা একটা নিচের দিকে একটা টান অনুভব করবে। তখন এই গ্যাস মলিকুলগুলো কি করবে না সারফেস থেকে তরলের ভেতরে দ্রবীত হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে যেহেতু এই জায়গাটা একটা তোমার কি টান অনুভব করছে, তো তাই জন্য এই গ্যাস মলিকুলগুলো কি হবে না ধীরে ধীরে এর ভেতরে প্রবেশ করতে থাকবে। এবার কতক্ষণ প্রবেশ করবে, যখন ধরে নাও শুরুর দিকে, যখন ধরে নাও হচ্ছে গিয়ে গ্যাস মলিকুলগুলো একটাও এই তরলের মধ্যে দ্রবীত হয়নি, তখন গ্যাস মলিকুলগুলো যেহেতু সারফেসটা ফাঁকা থাকবে তখন গ্যাস মলিকুলগুলো কি হবে বেশি বেশি করে কি হবে না এই তরলের মধ্যে ঢুকতে থাকবে। কিন্তু এবার যখন এই গ্যাস মলিকুলগুলো তরলের মধ্যে ঢুকছে তখন কি হচ্ছে এই গ্যাস মলিকুলগুলোর মধ্যে এটা কি র্যান্ডমলি ছোটাছুটি করছে, তো এদের মধ্যে ব্রাউনীয় গতি দেখা যাবে। তো তখন কি হবে এই ধাক্কা লাগার জন্য কিছু পরিমাণ গ্যাস মলিকুলগুলো আবার কি করবে না গ্যাসিয়াস অবস্থায় চলে যাবে। তো তাই শুরুর দিকে যখন মানে যে এটা একদম সারফেসটা পুরো ফাঁকা অবস্থায় থাকবে তখন গ্যাস মলিকুলগুলো বেশি বেশি করে তরলের মধ্যে দ্রবীত হবে। এবার দ্রবীত হতে 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 কি হবে, এমন একটা সময় আসবে যখন কি হবে এই সারফেসটা পুরোটাই প্রায় ব্লক হয়ে যাবে। তো তখন কি হবে, তখন যে পরিমাণ গ্যাস মলিকুলগুলো এই তরলের মধ্যে আসবে একদম ঠিক তত পরিমাণই গ্যাস মলিকুলগুলো আবার বাইরে বের হয়ে চলে যাবে। তো ওই অবস্থাটাকে আমরা বলবো কি না একটা সাম্য অবস্থা, অর্থাৎ কি স্যাচুরেটেড অবস্থা। তো মানে ওই অবস্থা থেকে আমরা বলবো কি ওটাই হচ্ছে কি গ্যাসের দ্রাব্যতা। মানে ওই অবস্থায় যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ গ্যাস মলিকুলগুলোর মধ্যে দ্রবীত হয়ে থাকবে, এবং যখন সাম্য অবস্থায় চলে যাবে সাম্য অবস্থায় ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ গ্যাস দ্রবীত হলো সেটাই হবে ওই তরলটার মধ্যে ওই গ্যাসটার দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে গিয়ে কোন তরলের মধ্যে কেন কোন গ্যাস মলিকুল দ্রবীত হবে। এবার আমরা কি করব না এবার ইন্ডিভিজুয়ালি কোন তরলের মধ্যে গ্যাস মলিকুলগুলো কি পরিমাণ দ্রবীত হবে এবং সেটা কিসে কিসের উপর নির্ভর করবে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। তাহলে দেখো তরলে গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয়, অর্থাৎ কি তরলের মধ্যে যে গ্যাসিয়াস পদার্থ দ্রবীত হচ্ছে সেটা কিসে কিসের উপর নির্ভর করবে। সেটা দেখো মেইনলি কিসের উপর, তরল ও গ্যাসের প্রকৃতি এর উপর নির্ভর করবে, পরীক্ষাকালীন উষ্ণতা মানে উষ্ণতার উপর নির্ভর করবে, এবং চাপ এর উপর নির্ভর করবে। এই তিনটা বিষয় কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো এগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চিন আসে, এবং উষ্ণতার উপর নির্ভরশীলতা এটা কিন্তু আমাদের বোর্ডের পরীক্ষায় বহুবার পরীক্ষায় কোশ্চিন এসেছে, 2 নম্বরের জন্য কোশ্চিন থাকে, তাই জন্য এই পার্টটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। আর এই পার্টগুলো থেকে কিন্তু কি হয় না শর্ট কোশ্চিন হয়, তাই জন্য এই পার্টগুলো কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো তরল গ্যাসের প্রকৃতি, ব্যাপারটা কি যে যখন আমি কোন তরল পদার্থের মধ্যে আমি কোন গ্যাসিয়াস পদার্থ আমি এর মধ্যে দ্রবীত করব তখন কি হবে না এই তরলের যে মলিকুলগুলো আছে এবং গ্যাসের যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে কি আকর্ষণ বল কি ধরনের আছে তার উপরে কিন্তু নির্ভর করবে। মানে তরল এবং গ্যাসের মধ্যে কি ধরনের ইন্টারঅ্যাকশন তৈরি হচ্ছে তার উপরে কিন্তু মেইনলি যে তরলের মধ্যে গ্যাস কি পরিমাণ দ্রবীত হবে সেটা নির্ভর করবে। দেখো যদি গ্যাস মলিকুলগুলো 1 নম্বর পয়েন্ট বলছি যে যদি গ্যাস মলিকুলগুলোর মধ্যে মানে যে সমস্ত গ্যাসকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি না, কাদেরকে আমরা তরলে পরিণত করতে পারি না সহজে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত গ্যাস অর্থাৎ কি যাদের আন্তরাণবিক আকর্ষণ বলটা খুবই কম, সেই সমস্ত গ্যাসকে মানে গ্যাসের মলিকুলের সঙ্গে তরলের মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুবই কম হয়। তো তাই জন্য এই সমস্ত গ্যাস তরলের মধ্যে কোন তরলের মধ্যেই এরা সহজে দ্রবীত হতে পারে না। কিন্তু যে সমস্ত গ্যাসকে আমরা সহজেই তরলে পরিণত করতে পারি, যেমন কার্বন ডাই অক্সাইড, SO2, তাহলে কি CO2, SO2, এই সমস্ত গ্যাস যাদেরকে আমরা সহজেই তরলে পরিণত করতে পারি, অর্থাৎ কি যাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি,
তো তাদের ক্ষেত্রে কি হয় যে তরলের যে মানে দ্রাবকের যে মলিকুল গুলো আর ওই গ্যাসের মলিকুল কিন্তু আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তো তাই জন্য এরা সহজেই তরলের মধ্যে দ্রবীভূত হতে পারে। তো তাই জন্য তোমার পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে H2 এবং CO2 এর মধ্যে তরলের মধ্যে দ্রবীভূত হওয়ার হার কার বেশি হবে এবং কেন, তাহলে কি বলবে যে CO2 দ্রবীভূত হওয়ার হার বেশি হবে। কারণ কি, যেহেতু CO2 কে সহজে তরলে পরিণত করা যায় এবং এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তাই জন্য তরল দ্রাবকের যে অণু এবং গ্যাসের অণুর মধ্যে আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য এরা কি হয় না সহজেই তরলের মধ্যে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, আচ্ছা আর কি পয়েন্ট দেখো, যদি সেই গ্যাস মলিকুল, এটা তো গেল যে আকর্ষণ বলের উপর নির্ভর করলো, এবার যদি গ্যাস মলিকুলটা মানে ধরে নাও ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে আয়নের পরিণত হয়ে যায়, আয়নের যদি ভেঙে যেতে পারে তাহলে তার দ্রবীভূত হওয়ার হার আরো বেশি হবে। যেমন ধরে নাও HCl কে বলতো দেখি যে HCl জলে ভালো দ্রবীভূত হবে না ও বেনজিনের মধ্যে ভালো দ্রবীভূত হবে না CCl4 এ ভালো দ্রবীভূত হতে পারবে। যে দেখো HCl কিন্তু জলের মধ্যে সহজে দ্রবীভূত হতে পারে কিন্তু বেনজিনের মধ্যে সহজে কিন্তু দ্রবীভূত হতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে কি HCl যখন জলের মধ্যে দেওয়া হয় তখন ও জলের মধ্যে কি হয় না আয়নের পরিণত হয়, H+ আর Cl- এ ভেঙে যায়, এবং যেহেতু আয়নে ভেঙে যায় তাহলে জলগুলো সহজেই ঘিরে ধরতে পারে, তাই জন্য এই গ্যাস মলিকুলগুলো সহজেই জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। কিন্তু এরা কিন্তু বেনজিনের মধ্যে C6H6 বেনজিনের মধ্যে কিন্তু সহজে দ্রবীভূত হয় না, কারণ কি বেনজিনের মধ্যে এটা আয়নে ভাঙতে পারে না। তো তাই জন্য যদি কোনো গ্যাস মলিকুল ওই দ্রাবকের মধ্যে আয়নে পরিণত হয় তাহলে তাদের দ্রবীভূত হওয়ার হার আরো বেশি হবে। এবং ইভেন আর কি, যদি গ্যাস মলিকুলটা ওই সলভেন্টের সঙ্গে কোন রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে যায় তাহলে তার দ্রবীভূত হওয়ার হার আরো বেশি হবে। যেমন অ্যামোনিয়া খুব সহজেই জলের মধ্যে দ্রবীভূত হতে পারে, মানে অ্যামোনিয়ার জলের মধ্যে দ্রবীভূত হওয়ার হার অনেক বেশি। তার কারণটা কি, তো তার কারণটা কি যে অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে না অ্যামোনিয়াম আয়ন এবং OH- তৈরি করে। তাহলে যেহেতু অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে গেল তাহলে তো আরো সহজেই দ্রবীভূত হতে পারবে। তাই জন্য অ্যামোনিয়া কিন্তু জলের মধ্যে সবথেকে বেশি দ্রবীভূত হতে পারে। তো তাহলে দেখো এই চারটি বিষয় যেটা হচ্ছে কি না তরল এবং গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল। তো তাহলে কি বললাম, এটা আমি আবার একটু বলি যে যাদেরকে সহজে তরলে পরিণত করা যায় না তারা কিন্তু তরলের মধ্যে সহজে দ্রবীভূত হতে পারে না। দ্বিতীয়ত যাদেরকে সহজে তরলে পরিণত করা যায়, অর্থাৎ কি যাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি, তারা সহজেই তরলের মধ্যে দ্রবীভূত হতে পারে। আর যারা জলের মানে আয়নে ভেঙে যায় দ্রাবকের মধ্যে তাদের দ্রবীভূত হওয়ার বেশি। এবং কে সব থেকে বেশি দ্রবীভূত হবে না, যে ওই দ্রাবকের সঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করবে তার দ্রবীভূত হওয়ার হার সব থেকে বেশি হবে। তাহলে চলো নেক্সট আমরা দেখে নেব যে তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। দেখো যে যখন কোনো তরল দ্রাবকের মধ্যে গ্যাস দ্রবীভূত হয় তখন সেই প্রক্রিয়াটি একটি কিন্তু তাপদায়ী প্রক্রিয়া হয়। যেমন কি ব্যাপারটা, যেমন ধরে নাও গ্যাস মলিকুলটা, সেটাকে আমরা একটা বিক্রিয়ার সাহায্যে লিখছি, গ্যাস প্লাস তরল দ্রাবক ইকুয়ালস টু কি তৈরি করছে, গ্যাস তরলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হয়ে দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। দেখো এই প্রক্রিয়াটা হচ্ছে আমার কি হচ্ছে গিয়ে, এই যে পাত্রটা আছে, পাত্র তরলটার মধ্যে গ্যাস মলিকুলটা আসছে, এবার এসে তরলের মধ্যে গ্যাস মলিকুল দ্রবীভূত হয়ে দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো। এবার দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, মানে কি এই যে প্রক্রিয়াটা হচ্ছে, মানে এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না তাপ গ্রহণ হয় সেটা আমাদের একটু দেখার বিষয় আছে। তার মানে কি, চলো এটাকে আমরা একটা ওই থার্মোডাইনামিক্স একটু কনসেপ্টটা নিয়ে আলোচনা করে নেব। দেখো আমরা কি জানি যে ডেল জি ইজ ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটা তো আমাদের মনে আছে। তা আমি একটু বলে দিই, যেখানে হচ্ছে ডেল জি মানে কি গিবস মুক্ত শক্তি, ডেল এইচ মানে কি এনথালপির পরিবর্তন,
টি মানে কি এখানে পরম উষ্ণতা, আর ডেল এস মানে কি এনট্রপির পরিবর্তন, এনট্রপি মানে কি তার বিশৃঙ্খলার পরিমাপ, আর ডেল জি মানে কি মানে ডেল জির সাহায্যে আমরা বলতে পারবো যে কোনো একটা বিক্রিয়া সেটা স্বতঃস্ফূর্ত মানে নিজের থেকে হচ্ছে না নিজের থেকে হতে পারে না, সেটা দিয়ে আমরা বলতে পারি ডেল জি। আর ডেল এইচ মানে কি ওর নিট মানে যে মোট শক্তিটার ভেতরে কতটা আছে সেটা হচ্ছে কি তার এনথালপি পরিবর্তন। দেখো আচ্ছা এখান থেকে আমরা ডেল এইচ এর মানটা দেখবো যে ডেল এইচ এর মান যদি নেগেটিভ আসে তার মানে প্রক্রিয়াটি তাপদায়ী, এবং ডেল এইচ এর মান যদি পজিটিভ আসে তাহলে প্রক্রিয়াটি কি না তাপগ্রাহী। এবার এক্ষেত্রে আমরা দেখবো যে ডেল এইচ এর মানটা নেগেটিভ না পজিটিভ আসছে। দেখো তাহলে আমরা এখান থেকে কি পেলাম, কি বের করবো, ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল জি প্লাস টি ডেল এস বলতে পারি না, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম বলতে পারি। আচ্ছা এবার এই প্রক্রিয়ায় দেখো, আচ্ছা এই প্রক্রিয়াটাতে আমাদের কি হচ্ছে গিয়ে গ্যাসটা তরলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, এটাতে কি আমাদের কি জোর জবরদস্তি করাতে হচ্ছে না গ্যাসটা নিজের থেকে দ্রবীভূত হচ্ছে, গ্যাসটা নিজের থেকে দ্রবীভূত হচ্ছে, তাহলে ওই প্রক্রিয়াটাতে ওই প্রসেসটাতে ডেল জির মান কি হবে নেগেটিভ হবে, ডেল জি মান তো নেগেটিভ, তাহলে কি বলতে পারি যে এখান থেকে ডেল জির মানটা আমার নেগেটিভ আসলো, ঠিক, কারণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল জির মান কি হয় নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ। আচ্ছা এক্ষেত্রে ধরুন উষ্ণতা আমরা একটা নির্দিষ্ট মান পেলাম, উষ্ণতা পেলাম। আচ্ছা এবার ডেল এস এর মান এই প্রসেসের ক্ষেত্রে, আচ্ছা গ্যাস মলিকুল গুলো যখন ও গ্যাসিয়াস অবস্থায় ছিল তখন তার এনট্রপি কি ছিল বেশি ছিল, এবার যখন ও তরলের মধ্যে এসে দ্রবীভূত হয়ে যাবে তাহলে তার এনট্রপি কি হবে কমে যাবে, তাহলে কমে গেলে ডেল এস এর মান এক্ষেত্রে কি হবে নেগেটিভ আসবে না, কারণ ও তো এনট্রপি তো কমে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে কি এই মানটা আমার কি হচ্ছে কি নেগেটিভ চলে আসছে, তাহলে আলটিমেটলি ওভারঅল এটা একটা কি একটা নেগেটিভ মান আসবে। তাহলে এই যে প্রসেসটা যে হচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে ডেল এইচ এর মান কি আসলো নেগেটিভ আসলো না, তাই জন্য আমরা বলতে পারি কি যেহেতু এই প্রসেসের ক্ষেত্রে ডেল এইচ এর মানটা নেগেটিভ তাই জন্য এই প্রসেসটা একটা এক্সোথার্মিক প্রক্রিয়া। তার মানে কি যে যখন কোন তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হচ্ছে সেই প্রক্রিয়াটা একটা তাপদায়ী প্রক্রিয়া, ঠিক। আচ্ছা এবার এই প্রসেসটা হচ্ছে, এবার আমরা একটু সাম্য অবস্থায় এই ধরনের যখন সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে তখন তো আমরা সাম্য অবস্থা তৈরি হয়েছে, এবারে এই সাম্য অবস্থায় আমরা যদি উষ্ণতা বাড়াই, আমরা যদি টেম্পারেচারটাকে বাড়াই, এখান থেকে যদি টেম্পারেচার দিই তাহলে কি পরিবর্তন হবে দেখো, এর জন্য আমরা চট করে একটু সাম্য অবস্থায় ওই লা শাতেলিয়ার প্রিন্সিপালটা মনে করব। লা শাতেলিয়ার প্রিন্সিপালটা কি বলেছিল যে সাম্য অবস্থায় থাকা কোন বিক্রিয়ায় যদি তার উপরে যদি সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা কন্ডিশন যদি চেঞ্জ করা হয় তাহলে বিক্রিয়াটা এমন ভাবে নিজেকে সজ্জিত করবে যেদিকে গেলে ওই পরিবর্তনটা প্রশমিত হয়। তাহলে দেখো এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে কি হচ্ছে কি বিক্রিয়া যদি এদিকে যায় তাহলে তো উষ্ণতা আরো বাড়বে, আর এদিকে আসলে কি হবে উষ্ণতা কমবে, তাহলে এক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কি হবে বিক্রিয়াটা বেশি বেশি করে কোন দিকে আসবে এদিকে সরে আসবে না, ওটা তো উল্টো করে কি হবে বাদিকে সরে আসবে, কেননা এদিকে গেলে তো উষ্ণতা বাড়ছে কারণ এদিকে তো টেম্পারেচার পাওয়া যাচ্ছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে, আর এদিকে আসলে কি হবে উষ্ণতা কমবে, তাহলে যদি টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে প্রসেসটা এদিকে ঘুরে চলে আসবে, তো ঘুরে আসা মানে কি এখান থেকে কি হচ্ছে তরল দ্রাবকটা থেকে গ্যাস মলিকুলটা কি আলাদা হয়ে যাচ্ছে না, গ্যাস মলিকুলটা আলাদা হয়ে যাচ্ছে। তো তাহলে এই প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ কি যখন কোন তরলের মধ্যে গ্যাস মলিকুল দ্রবীভূত হচ্ছে ওই সময়ে যদি আমরা টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে ওই গ্যাস মলিকুল কি হবে ওখান থেকে বাইরে বের হয়ে যাবে, কেননা ওই তরলের মধ্যে যতটুকু পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়েছিল তাদের দ্রবীভূত হওয়ার হারও কমে যাবে এবং তারা সেখান থেকে কি হবে না বাইরে বের হয়ে আসবে। তো তাই জন্য কি হয় যে যখন কোন তরল পদার্থের মধ্যে উষ্ণতা বাড়তে থাকে, যেমন ধরুন জলকে যদি গরম করতে থাকো তাহলে দেখবে কি হবে জলের মধ্যে বাবল বেরোতে থাকে, এবং বাবল গুলো কেন বেরোতে থাকে কেননা কি হচ্ছে কি ওই যে ওর মধ্যে যে অক্সিজেন বা কোন গ্যাস গুলো যে দ্রবীভূত হয়েছিল তারা ধীরে ধীরে কি হবে ওখান থেকে বাইরে বের হয়ে আসতে থাকবে, কেন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের দ্রবীভূত হার গুলো কমে গেছে। তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হারটা চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা এখন একটু আলোচনা করে নেব। দেখো যে কোনো তরলের ক্ষেত্রে গ্যাসের দ্রবীভূত হওয়ার হারটা চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পায়। তার কারণটা কি দেখো, যে কোনো একটা যে পাত্র ছিল সেই পাত্রর মধ্যে তরলের যে সারফেসটা, এবার এই সারফেসের কন্টাক্টে যত গ্যাস মলিকুল গুলো আসতে পারবে ওই গ্যাসের দ্রবীভূত হওয়ার হার কিন্তু তত
বেশি হবে, কারণ তত বেশি করে এই মলগুলো বেশি বেশি করে গ্যাস তরলের মধ্যে চলে যেতে পারবে। তাই জন্য দেখো এবার যদি আমি প্রথমে ধরো আমি প্রেসার যদি P1 রাখি, মানে তাহলে গ্যাস মলগুলো যতগুলো তোমার এই তরলের কন্টাক্টে থাকবে, এবার প্রেসার যদি আমি আরো বেশি করে বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই যে গ্যাস মলগুলো আরো বেশি বেশি করে এই সারফেসের কন্টাক্টে আসতে পারবে না। তাহলে বেশি বেশি করে সারফেসের কন্টাক্টে আসলো মানে কি, তো তাহলে কি হবে, তো বেশি বেশি করে তরলের মধ্যে দ্রবীভূত হবে। অর্থাৎ কি, যে যদি কোন তরলের মধ্যে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু ওই তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু উষ্ণতাটাকে আমাকে ফিক্সড মানে কনস্ট্যান্ট রাখতে হবে, কেননা তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার কিন্তু উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়। তাহলে আমরা কি বলতে পারি, স্থির উষ্ণতায় কোন তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হারটি চাপের সঙ্গে সমানুপাতিক। যত চাপ বাড়াবো তরলের দ্রবীভূত হওয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে চলো আমরা এখন পড়বো আজকের ক্লাসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে হেনরির সূত্র। দেখো কোন একটা তরলের মধ্যে গ্যাস এর যে দ্রবীভূত হওয়ার হারটা সেটা চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে হেনরি কি করছিলেন না, অনেক দিন ধরে কাজ করছিলেন। উনি কি করছিলেন, যে ভিন্ন ভিন্ন তরল পদার্থ নিয়ে তার উপরে ভিন্ন ভিন্ন গ্যাসের যে দ্রবীভূত হচ্ছে তার সেটা চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে উনি কাজ করছিলেন। এবং সেটা নিয়ে কাজ করে নিয়ে উনি একটা পুরো সামারাইজ তৈরি করলেন। কত সালে না, 1803 সালের দিকে এই পুরো ঘটনাটাকে উনি যা যা এক্সপেরিমেন্ট করে যা যা তথ্য পেলেন সেটাকে নিয়ে উনি একটা সূত্র তৈরি করলেন। এবং সেই সূত্রটাকে আমরা কি বলবো না, হেনরির সূত্র বলবো। এবং উনি কি সূত্র তৈরি করলেন, উনি বললেন কি, স্থির উষ্ণতায় কোন তরল পদার্থের মধ্যে কোন গ্যাস পদার্থের দ্রবীভূত হওয়ার হার সেটি ওই উষ্ণতায় ওই তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ব্যাপারটা কি, ব্যাপারটা উনি বললেন কি, যে কোন তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার মানে কি পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছে সেটাকে যদি আমরা কাই দিয়ে প্রকাশ করি, মোল ভগ্নাংশে যদি প্রকাশ করি, তো তাহলে উনি বললেন কি, যে গ্যাসের যে দ্রবীভূত হওয়ার হার মানে কত মোল পরিমাণ দ্রবীভূত হচ্ছে সেই মোল পরিমাণটা সেটা কি হবে না, ওই যে তরলটা আছে তরলের সঙ্গে সাম্য অবস্থায় থাকা যে গ্যাসটা তার চাপের সঙ্গে সমানুপাতিক হবে। বুঝে গেল ব্যাপারটা? তার মানে কি, চাপ যত বাড়াবো তত বেশি পরিমাণে গ্যাস মলিকিউল গুলো ওর মধ্যে দ্রবীভূত হতে পারে। ঠিক, তো আমি কি বলতে পারি, তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি না, যে পি সমানুপাতিক এক্স, এক্স মানে এখানে কাই মানে যেটা মূল ভগ্নাংশ। ঠিক, তাহলে এখান থেকে যদি আমরা সমানুপাতিকটা তুলি তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, সেটাকে আমরা বলি কে এইচ ইন্টু কাই। এবার এই কে এইচ টাকে আমরা কি বলবো, এটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে নাম দিয়ে দিলেন কি, হেনরির ধ্রুবক। যেহেতু হেনরির সূত্র থেকে এটা পাওয়া গেছে তাই জন্য এই কে এইচ টাকে কি বলা হয় না, এটাকে বলা হয় হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবক, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ব্যাপারটা তো বুঝতে পারলাম। যে ব্যাপারটা আবার বলবো, যে স্থির উষ্ণতায় কোন তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা ওই তরলের সঙ্গে থাকা গ্যাসের সাম্য অবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ চাপ যত বেশি হবে গ্যাসের মোল ভগ্নাংশ তত বেশি হবে ওই তরলের মধ্যে। ঠিক, আচ্ছা আচ্ছা, দেখো এই হেনরির সূত্রটাকে কিন্তু আমরা আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। দেখো এটাতে গেল একটা গ্যাসের ক্ষেত্রে, কিন্তু যদি ওই পাত্রের মধ্যে একাধিক গ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হেনরির সূত্রটা কিভাবে ইউজ করব। দেখো দেখো এই পাত্র ছিল, বদ্ধ একটা পাত্র ছিল, তার মধ্যে তরল আছে। এবার এখানে ধরে নাও O2 আছে, N2 আছে, H2 আছে, তিনটা গ্যাস আছে। এবার এই গ্যাসগুলো মধ্যে যে মানে আর ধরনের এরকম আছে, অন্য একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যেও আমার কি আছে না O2 আছে, N2 আছে। ঠিক আছে,
এবার এই তিনটা গ্যাসের ব্যাপারটা ভালো করে বুঝবে, এই তিনটা গ্যাসের এখানে মোট চাপ ধরে নাও 100 atm আছে। এবার এই দুটো গ্যাসের এখানে ধরে নাও মোট চাপ 200 atm আছে, ঠিক আছে। তো তার মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এখানে অক্সিজেন আর নাইট্রোজেন বেশি করে দ্রবীত হয়ে আছে, বা এখানে অক্সিজেনটা বেশি করে দ্রবীত হয়েছে বা নাইট্রোজেনটা বেশি করে দ্রবীত হয়ে আছে, এদের মোট চাপটা বেশি, সেটা কিন্তু ব্যাপার না। আমরা কি বললাম, যখন একাধিক গ্যাস থাকবে তখন সেক্ষেত্রে প্রেসারটা কি হয়ে যাবে, মানে তখন মোট প্রেসারের উপর নির্ভর করবে না, ওই গ্যাসটার মানে যে গ্যাসটা নিয়ে আমরা ভাবছি সেই গ্যাসের আংশিক প্রেসারের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ কি দেখো, তখন আমাকে দেখতে হবে যে এই অক্সিজেনটা তার আংশিক চাপ কত, বা এই নাইট্রোজেনটার আংশিক চাপ কত, বা এই হাইড্রোজেনটার আংশিক চাপ কত। যার আংশিক চাপ বেশি হবে তার দ্রবীত হওয়ার হার বেশি হবে। সাপোজ ধরুন 100 atm চাপ আছে, কিন্তু অক্সিজেনের আংশিক চাপ ধরে নিলাম আমরা হচ্ছে গিয়ে 50 atm আছে, ধরে নাও এখানে আছে হচ্ছে গিয়ে 80 atm হচ্ছে গিয়ে অক্সিজেনের আছে, আর নাইট্রোজেনের ধরে নাও 10 আছে, আর হাইড্রোজেনের ধরে নাও 10 আছে। কিন্তু এখানে 200 atm, কিন্তু এখানে ধরে নাও অক্সিজেনের যে মানে চাপটা আংশিক চাপটা সেটা ধরে নাও 50 atm আছে, আর এটা ধরে নাও 150 atm আছে। তাহলে বলো এই দুটো দ্রবণের মধ্যে কোথায় অক্সিজেন বেশি করে দ্রবীত হয়ে থাকবে আর কি। তো যেখানে আমার আংশিক চাপ বেশি, তার মানে কি এই যে এই দ্রবণের ক্ষেত্রে অক্সিজেনের যেহেতু আংশিক চাপটা 80 atm আছে, তাহলে এই দ্রবণের মধ্যে কিন্তু অক্সিজেনটা বেশি করে দ্রবীত হতে পারবে। কিন্তু এখানে দেখো 200 atm মোট চাপ হওয়া সত্ত্বেও যেহেতু অক্সিজেনের আংশিক চাপটা এখানে কম আছে, তাই জন্য অক্সিজেন কিন্তু কম পরিমাণে দ্রবীত হবে। এটা বোঝা গেল। তাহলে যখন মিক্সচার অফ গ্যাস থাকবে সেক্ষেত্রে কিন্তু ওই গ্যাস মলিকুলটার আংশিক চাপের উপর নির্ভর করবে যে কত পরিমাণ গ্যাসটা দ্রবীত হবে, ঠিক। আচ্ছা, এবার চলো আমরা দেখে নেব এখান থেকে কেএইচ এর একক, মানে হেনরি ধ্রুবকের এককটা দেখে নেব। দেখো আমরা কি কি পেলাম এক্ষুনি, যে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু KH ইন্টু কাই। তাহলে KH সমান আমরা কি লিখতে পারবো, P বাই কাই। আচ্ছা, এবার এখান থেকে দেখো যে কাই মানে কি, একটা মোল ভগ্নাংশ, মানে কি মোলের রেশিও। এবার যেহেতু দুটা রেশিও, এটা একটা দুটা রাশির অনুপাত, তাই জন্য এটা কি হবে, এটা এককহীন হবে। তো তাই জন্য এক্ষেত্রে কিন্তু এক্স এর এককের উপর নির্ভর করছে না, তো তাই জন্য শুধুমাত্র পির এককের উপর কিন্তু নির্ভর করছে। অর্থাৎ কি এখানে পির যে একক হবে কেএইচ এর একক কিন্তু তাই হবে। অর্থাৎ কি আমরা প্রেসারকে সাধারণত কি এটিএম এককে প্রকাশ করি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এটিএম এককই হবে হচ্ছে গিয়ে কেএইচ এর একক। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো অনেক সময় কি হয় যে আমরা কোন একটা তরল পদার্থের মধ্যে গ্যাসের দ্রবীত হওয়ার হারটাকে আমরা আবার মানে গারত্বে প্রকাশ করি, অর্থাৎ কি মোল পার লিটারে প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি মোল ভগ্নাংশে প্রকাশ না করে যদি আমরা গারত্বে যদি প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে দেখো অনেক সময় এরকম প্রকাশ করা হয় আর কি, যে সেক্ষেত্রে কি হয় যে পি ইজ ইকুয়ালস টু KH ইন্টু সি মানে কি এখানে গারত্ব, মানে কত গ্যাস কত মোল পার লিটারে প্রকাশ করবো আর কি, কত মোল মানে পার লিটারে কত মোল পরিমাণে গ্যাস দ্রবীত হয়েছে। তো তখন আমরা কি করব, তখন কিন্তু পি একক মানে এখানে কেএইচ এর এককটা কি হয়ে যাবে না পি বাই সি, অর্থাৎ কি প্রেসারের একক কি এটিএম, আর কনসেন্ট্রেশনটা যদি আমরা মোল পার লিটারে প্রকাশ করি তাহলে এখান থেকে কি হয়ে যাবে, তাহলে এটা কিন্তু তখন একক হয়ে যাবে। তাহলে কি আমরা নির্ভর করছি যে কেএইচ এর এককটা নির্ভর করছি যে আমরা ওই হচ্ছে গিয়ে কোন এককে প্রকাশ করছি, সেটাকে আমরা গারত্বে প্রকাশ করছি না মোল ভগ্নাংশে প্রকাশ করছি, তার উপর নির্ভর করবে। তাহলে চলো এবার আমরা দেখে নেব যে হেনরির ধ্রুবক অর্থাৎ কি কেএইচ এর বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ কি এর মানটা কি কি ভাবে পরিবর্তন হতে পারে আর কি। দেখো প্রথমে আমরা বলি যে কেএইচ এর মানটা সেটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে। কিসের না, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে। মানে কি দেখো যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যেই সেটা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কেএইচ এর মান আলাদা হবে,
নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে কিন্তু কেইচ এর মান আলাদা আলাদা হবে আর কি। তাহলে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কি হয়, কেইচ এর মানটা ভিন্ন ভিন্ন হয়। সেটা অর্থাৎ কি পরিমাণ গ্যাস, মানে কি প্রকৃতির গ্যাস, মানে সেই গ্যাসটা কিরকম তার উপরে কিন্তু নির্ভর করবে কেইচ এর মানটা। দ্বিতীয় কি, যে দ্রাবকের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করবে। অর্থাৎ কি, যে জলের মধ্যে নাইট্রোজেন দ্রবীত হলে তার যে কেইচ এর মান, বেঞ্জিনের মধ্যে নাইট্রোজেন দ্রবীত হলে তার ক্ষেত্রে কেইচ এর মান কিন্তু ভিন্ন হবে। তাহলে কি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করলো, প্লাস দ্রাবকের প্রকৃতির উপরেও কিন্তু কেইচ এর মান নির্ভর করলো। তাহলে কি বললো, গ্যাসের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করলো। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট কথা কি, যদি আমরা একটু আগে বললাম কি, যে পি মানে চাপ সমান সমান কে এইচ ইন্টু কাই করলাম। এবার এক্ষেত্রে দেখো যে যদি প্রেসারটা আমার কনস্ট্যান্ট হয়ে যায়, ব্যাপারটা কিরকম, ধরে নাও এই পাত্র আছে, পাত্রের মধ্যে আমার দুটো গ্যাস ছিল, একটা অক্সিজেন গ্যাস ছিল, একটা নাইট্রোজেন গ্যাস ছিল, ঠিক আছে। এবার আমি এর মধ্যে সেম পরিমাণ, দুটো গ্যাসের উপরে সেম পরিমাণ চাপ দেওয়া হয়েছে, পি পরিমাণ চাপ দেওয়া হয়েছে। তাহলে দুটোর ক্ষেত্রে চাপটা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার কোন গ্যাসটা বেশি পরিমাণে দ্রবীত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেক্ষেত্রে আমার এই যে এক্স এর মানটা কে এর সঙ্গে কি সম্পর্ক দেখো, তাহলে এক্স সমান সমান এখানে কি পাবো, পি বাই কে এইচ পাবো। তাহলে এখান থেকে আমার পি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি বলতে পারি, এক্স সমানুপাতিক 1/kh। অর্থাৎ কি সেক্ষেত্রে কি কায়ের মানটা মানে কি ওর মোল ভগ্নাংশটা কেইচ এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ কি যার কেইচ এর মান কম হবে তার কিন্তু দ্রবীত হওয়ার হার বেশি হবে। অর্থাৎ কি কেইচ এর মানটা দ্রাব্যতার সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার কেইচ এর মান কম তার দ্রাব্যতা বেশি। ওটা বোঝা গেছে। তাহলে কি হচ্ছে গিয়ে কেইচ এর মান কম হলে দ্রাব্যতা বেশি হয়, বুঝে গেছি। এটা গেল। আরেকটা ইম্পর্টেন্ট কি টপিক, যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে উষ্ণতার উপরে কিন্তু কেইচ এর মান নির্ভর করে। উষ্ণতার মান কিভাবে নির্ভর করে, যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কি বললাম, যে উষ্ণতার সঙ্গে কেইচ এর মানটা কিন্তু কি হয় না, সমানুপাতিক সম্পর্ক। যত উষ্ণতা বাড়বে কেইচ এর মান বৃদ্ধি পেতে থাকবে, আর কেইচ এর মান বৃদ্ধি পেলে কি হবে, ওই গ্যাসের দ্রাব্যতা কমে যাবে, কারণ তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক কেইচ এর সঙ্গে দ্রাব্যতার। ওটা বুঝেছে। তাহলে এই পুরো চারটা টপিকের উপরে কিন্তু কিনা কেইচ এর মানটা নির্ভর করে। তখন নেক্সট আমরা কি দেখে নেব, যে আমাদের নেক্সট যে কোশ্চিনটা হতে পারে যে হেনরির সূত্র কখন ব্যবহার করা যাবে না। হেনরির সূত্র কি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো এবং কোথায় কোথায় ব্যবহার করতে পারবো না সেটা আমরা এখন জেনে নেব। দেখো আমরা এখানে চারটা জায়গায় আমরা হেনরির সূত্রটা ব্যবহার করতে পারবো না। কখন কখন ব্যবহার করতে পারবো না, যদি যে গ্যাস মলিকুলটা ওই তরলের মধ্যে দ্রবীত হচ্ছে সেটি যদি খুব বেশি পরিমাণে দ্রবীত হয়ে যায়, যেমন ধরে নাও অ্যামোনিয়া যদি জলের মধ্যে রাখা হয় তাহলে অ্যামোনিয়া জলের মধ্যে খুব বেশি পরিমাণে দ্রবীত হয়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা হেনরির সূত্র ব্যবহার করতে পারবো না। আচ্ছা, দ্বিতীয়ত কোথায়, যদি গ্যাস মলিকুলটা যখন ওই তরলের মধ্যে দ্রবীত হচ্ছে সেটা সংযোজিত বা বিয়োজিত হয়ে যায়, মানে সংযোজিত হয়ে গেল, যেমন ধরে নাও তোমার হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড এর গ্যাসকে তুমি যদি ওর মধ্যে দিয়ে দাও, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু জলের মধ্যে গিয়ে কি হয়ে যায় না, ডাইমার গঠন করে নেয়, ঠিক আছে। মানে অর্থাৎ কি যে ডাইমার গঠন মানে কি সংযোজন হয়ে গেল, বিয়োজন মানে কি ভেঙে যায়, যেমন HCl গিয়ে আয়নে ভেঙে যাচ্ছে। তাহলে যদি সেটা সংযোজিত বা বিয়োজিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা হেনরির সূত্র ব্যবহার করতে পারবো না। তৃতীয়তটা হচ্ছে কি, যদি সেই গ্যাস মলিকুলটা দ্রাবকের মধ্যে গিয়ে দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে ফেলে, যেমন অ্যামোনিয়া ও কি হচ্ছে কিনা তরলের মধ্যে গিয়ে বিক্রিয়া করে ফেলছে, অর্থাৎ কি বিক্রিয়া করে ফেললেও কিন্তু আমরা হেনরির সূত্র ব্যবহার করতে পারবো না। আর লাস্ট কি, যে মানে ধরে নাও যদি চাপ যদি খুব বেশি হয় বা উষ্ণতা যদি কম হয় তাহলেও কিন্তু হেনরির সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই চারটা ক্ষেত্রে আমরা হেনরির সূত্র ব্যবহার করতে পারবো না। সেটা কি কি, যে এক নম্বর কথা খুব বেশি পরিমাণে গ্যাস দ্রবীত হলে ব্যবহার করতে পারবো না, আর দ্বিতীয়ত সংযোজিত বা বিয়োজিত হলে আমরা ব্যবহার করতে পারবো না, আর তৃতীয়ত কি আমরা যদি ও বিক্রিয়া করে ফেলে, গ্যাস মলিকুলটা যদি ওই সলভেন্টের সঙ্গে বিক্রিয়া করে ফেলে তাহলে ব্যবহার করতে পারবো না, আর চাপ যদি খুব বেশি হয় বা উষ্ণতা যদি খুব কম হয় তাহলে হেনরির সূত্র ব্যবহার করতে পারবো না। দেখো এবার আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম
অর্থাৎ কি, যে হেনরির সূত্রটা যে পড়লাম সেটা পড়ে আমাদের লাভ কি হলো, মানে এটা আমরা যদি সূত্রটা তখনই পড়বো যখন সেটা আমরা ব্যবহারিক দিকে কাজে লাগাতে পারবো। তো তাহলে চলো এখন আমরা কি করব না, হেনরি সূত্র পড়ে আমরা ব্যবহারিক লাইফে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সেটা সম্বন্ধে আমরা একটু পড়ে নেব। দেখো এই হেনরি সূত্র থেকে তার নিউমেরিক্যাল পার্টের থেকে কিন্তু এই ব্যবহারিক প্রয়োগগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য কিন্তু এই ব্যবহারিক প্রয়োগটা ভালো করে বুঝতে হবে। দেখো এখানে আমরা কয়েকটি ক্ষেত্রে আমরা হেনরি সূত্র ব্যবহার করতে পারি। ফার্স্ট যেটা আমি বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস এর বোতল বা সোডা ওয়াটারের বোতলকে যদি সঙ্গে সঙ্গে যদি সিপিটা যদি খুলে দেওয়া হয় তাহলে সেখান থেকে কি হয় না, ওর ভেতরে যে কোল্ড ড্রিঙ্কসটা আছে সেটা ফোয়ারার মতো বাইরে বের হয়ে আসে। তো তার কারণটা কি, দেখো যখন কোনো কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটারের বোতল, সেটা সাধারণত কি কার্বনেট যৌগগুলো দিয়ে তৈরি করা হয়, তো তার ভেতরে কি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কে প্রচুর প্রেসারে তার মধ্যে কি করা হয়, যে ধরনের সাপোজ আমরা একটা দেখো কি হয়, যখন আমরা সেই কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপিটা খুলে দেওয়া হবে তখন কি হবে না, সেখান থেকে ফোয়ারার মতো করে কি হয় না, কোল্ড ড্রিঙ্কসটা বাইরে বের হয়ে আসে। এবার সেটার কারণটা কি, দেখো যখন কোল্ড ড্রিঙ্কসটা তৈরি করা হয়, যখন কোম্পানিতে কোল্ড ড্রিঙ্কসটা তৈরি করা হয় তখন কি করা হয়, এর মধ্যে CO2 গ্যাসকে হাই প্রেসারে একদম প্রচুর প্রেসার দিয়ে সেটাকে আমরা কি করা হয় না, ওর মধ্যে মানে আটকে দিয়ে সেটাকে হচ্ছে গিয়ে ছিপিটা লাগিয়ে দেওয়া হয়। এবার যখন তুমি এই বোতলের ছিপিটা খুলছো, যদি খোলো তাহলে দেখো আমরা হেনরি সূত্র কি জানি, যে P = K, মানে P সমানুপাতিক X। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যখন তুমি এই বোতলের ছিপিটা খুলে দেবে তখন হচ্ছে বোতলের ভেতরে যে হাই প্রেসার ছিল সেটা এট এ টাইম কমে যাবে। তাহলে যদি প্রেসার যদি কমে যায় হঠাৎ করে, ধরুন প্রথমে হচ্ছে গিয়ে 100 ছিল এখন 0 হয়ে গেছে, তাহলে এখানে গ্যাস মলিকুল গুলো যত পরিমাণে দ্রবীত ছিল তার তো দ্রবীত হওয়ার হারটা তো কমে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যেখানে দ্রবীত হয়েছিল সেই কার্বন ডাই অক্সাইড কি হবে, এট এ টাইম বাইরে বের হয়ে আসতে যাবে না। তো যখন কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে আসছে তখন ও কি করবে না, এখান থেকে ওই কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়ে বাইরে বের হয়ে চলে আসবে। তো তাই জন্য কি হচ্ছে সেটা ফোয়ারার মতো করে বাইরে বের হয়ে আসে। বোঝা গেল যে কেন তাহলে সোডা ওয়াটারের বোতলটাকে যদি ছিপি খুলে দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে ফোয়ারার মতো করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে সেটার রাস্তা কি, কখন আমরা হচ্ছে গিয়ে সেটা তাহলে কিভাবে খুললে সেই ছিপিটা থেকে একবারে বের হয়ে আসবে না, তার জন্য কি করবো না, প্রেসারটাকে এট এ টাইম না কমিয়ে সেটা কি করবো না, ধীরে ধীরে যদি প্রেসারটাকে কমাই তাহলে কি হবে, সেখান থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা বাইরে বের হয়ে যাবে না। এরপরে দেখো আমরা হচ্ছে কি নেক্সট পরবর্তী একটা উদাহরণ নেব, কি যে ডুবুরিরা যখন তারা কোনো জলের নিচে যায়, তো জলের নিচে যাওয়ার সময় কি করে না, তারা হচ্ছে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে, যে তাদের হচ্ছে গিয়ে যেটাকে আমরা কি বলি না, স্কিউবা বলি, তো সেই সিলিন্ডারটা নিয়ে তারা কি হয় না, ওটাকে ওর মধ্যে কি গ্যাসকে মানে গ্যাস যে অক্সিজেন গ্যাস মানে যে গ্যাস থাকে সেটাকে কম্প্রেস করে ওই সিলিন্ডারের মধ্যে ভরা থাকে। এবার ওই সিলিন্ডারটা নিয়ে কি হয় না, তারা হচ্ছে গিয়ে জলের নিচে যায়। এবার যখন জলের নিচে যাওয়ার পরে তারা কিন্তু কখনোই ওই জল থেকে এট এ টাইম উপরে উঠে আসতে পারে না। এবার যদি তারা এট এ টাইম উপরে উঠে চলে আসে তাহলে কি হবে সেই ঘটনাটা আমরা একটু দেখবো আর কি। যে দেখো যখন ধরো এটার দিকে জল, এবার হচ্ছে গিয়ে সেই মানুষটা ছিল, এবার সেই মানুষটা যখন ওনার কাছে কি আছে না, গ্যাস গুলো আছে। এবার মানুষটা যখন এই জায়গাটায় গেল আর কি, জলের নিচে গেল, জলের নিচে গেছে, এবার যখন ও জল থেকে উপরে উঠে আসবে, এবার সে কিন্তু এট এ টাইম উপরে উঠে আসতে পারে না, তাকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ফলো করে কিন্তু উপরে উঠতে হয়। এবার তার কারণটা কি, দেখো যখন এই মানুষটি কি করছে না, ও সিলিন্ডারটা নিয়ে জলের নিচে গেল, তো জলের নিচে যাওয়ার সময় এই তো জলের একটা প্রচুর প্রেসার আছে, এবার ওই যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা কি হবে না, হাই প্রেসারে ওই মানুষটির রক্তের মধ্যে সেটা দ্রবীত হবে। এবার যখন ধরুন আমরা ওই যে গ্যাসটা, যখন গ্যাস সিলিন্ডার নেওয়া হয় ওর মধ্যে শুধু কিন্তু অক্সিজেন থাকে না, তো তার সঙ্গে অন্যান্য গ্যাসগুলো থাকে, যেমন ধরুন নাইট্রোজেন, তারপর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, ওই গ্যাসগুলো থাকে। এবার রক্তের মধ্যে কি হয়, অক্সিজেন যত পরিমাণে দ্রবীত হয়ে থাকতে পারে, নাইট্রোজেন বা অন্যান্য গ্যাসগুলো কিন্তু তত পরিমাণে দ্রবীত হতে পারে না। এবার কি হলো, যখন লোকটি জলের নিচে গেল
তখন হাই প্রেসারে ওই প্রতিটা গ্যাস ব্লাডের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। এবার যদি লোকটা হঠাৎ করে জলের উপরে চলে আসে, তাহলে কি হবে, ওই যে গ্যাসগুলো দ্রবীভূত হয়েছিল হাই প্রেসারে, তাহলে শরীর থেকে হঠাৎ করে প্রেসারটা কমে যাবে। আর প্রেসার যদি হঠাৎ করে যদি কমে যায়, তাহলে ওই রক্তের মধ্যে দ্রবীভূত গ্যাসগুলো এট এ টাইম বাইরে বের হয়ে আসতে চাইবে। এবার যদি বাইরে বের হয়ে আসতে চায়, তাহলে কি হবে, শরীরের মধ্যে একটা প্রচুর পীড়ন তৈরি হবে, ব্লাড সেল গুলো সব ফেটে যাবে। তো তার ফলে কি হবে, তার ফলে মানে যে মানুষটি একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবে এবং তার কি মৃত্যুও ঘটতে পারে। তো তাই জন্য কি করা হয়, যে তাই জন্য কি হয়, মানুষটি যদি একটা ধীরে ধীরে একটা অ্যাঙ্গেল বরাবর যদি উপরে আসে, তাহলে কি হবে, ধীরে ধীরে প্রেসারটা প্রশমিত হবে। তাহলে কিন্তু তার ক্ষেত্রে তার যে পীড়নের হার মানে যে ব্লাড সেল গুলো যে ভেঙে যাওয়ার হারটা খুবই কম হবে। তো তার ফলে কিন্তু তার জীবনহানি হওয়ার সম্ভাবনা কম থাকবে। ইভেন এখনকার দিনে যে স্কিউবা গুলো তৈরি করা হয়, মানে যে কম্প্রেস গ্যাস গুলো তৈরি করা হয়, তো তার মধ্যে কি করা হয় কি, যে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন গ্যাস দিয়ে আমাদের সিলিন্ডারটা তৈরি করা হয়। এবার কথা হচ্ছে, কেন 80% হিলিয়াম কেন দেওয়া হলো আর অক্সিজেন 20% কেন দেওয়া হলো? কেননা দেখো, যে হিলিয়াম দেখা গেছে কি, হিলিয়াম রক্তের মধ্যে দ্রবীভূত হওয়ার হার খুবই কম। তো যেহেতু হিলিয়ামের রক্তের মধ্যে দ্রবীভূত হওয়ার হার খুব কম, তাই জন্য যখন মানুষটি ও জলের নিচে যাবে, তখন কি হচ্ছে কি, শুধুমাত্র অক্সিজেনটাই বেশি করে দ্রবীভূত হবে, হিলিয়াম তাহলে খুবই কম পরিমাণে দ্রবীভূত হবে। এবার তাই জন্য কি হচ্ছে কি, ও তাহলে কম পরিমাণে দ্রবীভূত হলে কি হবে, তাহলে যে অন্যান্য গ্যাস আর দ্রবীভূত হলো না, আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো তার ফলে কি হবে, লোকটা তুলনামূলক প্রাণহানি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন ডুবুরিরা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর উপরে উঠে আসে। তাহলে চলো আমরা নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে নিই, যে দেখো আমাদের হিউম্যান বডিতে যে অক্সিজেন গ্যাসটা যে ব্লাডের মধ্যে মিশছে, সেটাও কিন্তু একটা হেনরি সূত্র ফলো করেই হয়। যে দেখো, যখন আমাদের ফুসফুস ওটা কম্প্রেস হয়, তখন কি হয় না, ওই ভেতরে একটা প্রচুর প্রেসার তৈরি হয় এবং ওই প্রেসারের জন্যই কিন্তু কি হয় না, অক্সিজেন গ্যাসগুলো ওই ব্লাড সেলের মধ্যে দ্রবীভূত হতে পারে। তো তাই জন্য যত কম্প্রেস করবে, কি হবে না, ব্লাড সেলের মধ্যে অক্সিজেন তত বেশি করে দ্রবীভূত হবে। তাহলে সেখানেও কিন্তু তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার হারটা কি হচ্ছে, চাপের সঙ্গে সমানুপাতিক হলো। নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে নেব কি, যে দেখো পর্বতারোহী যখন তারা পর্বতের উপরে উঠছে, তখন দেখা যায় কি, যে নর্মালি পর্বতের পাদদেশে সেখানে অক্সিজেনের মানে ওই গ্যাসের মানে ওই অঞ্চলের মধ্যে যে গ্যাসটা আছে, সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে। কিন্তু যত আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকি, তাহলে কি হয়, অক্সিজেনের আংশিক চাপটা ধীরে ধীরে কমতে থাকে উপরের দিকে। তো তাহলে উপরের দিকে কি হবে, অক্সিজেনের পরিমাণটা কম হবে। অর্থাৎ কি, যখন কোনো মানুষ ধীরে ধীরে পর্বতের উপরে উঠবে, যখন পর্বতের উপরে উঠবে, তো সেখানে কি হবে, অক্সিজেনের পরিমাণটা খুব কম হবে। তো অক্সিজেনের পরিমাণ কম হওয়া মানে কি, ওই ব্লাডের মধ্যে রক্ত কম পরিমাণে দ্রবীভূত হবে। তো তখন কি হবে, তাদের মধ্যে এক ধরনের অক্সিজেন অভাবজনিত লক্ষণ কি হয় না, তারা হচ্ছে গিয়ে চিন্তা শক্তি কমে যায় বা শ্বাসকষ্ট, এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। আর ওই ধরনের উপসর্গটাকে বলা হয়, এটা একটা রোগ যেটাকে বলা হয় অ্যানোক্সিয়া। অ্যানোক্সিয়া এই রোগটা দেখা যায় কি, যারা পর্বতারোহীর ক্ষেত্রে, যারা উপরে দিয়ে গেলে তাদের কি হয়, ওই শ্বাসকষ্ট বা হচ্ছে গিয়ে চিন্তা শক্তি কমে যায়, তখন সেই যে লক্ষণটা দেখা যায়, সেই রোগটাকে আমরা বলি অ্যানোক্সিয়া। তো তাদের ক্ষেত্রে এই অ্যানোক্সিয়াটা দেখা যায়। কেন দেখা যায়, কেননা ধীরে উপরের দিকে গেলে কি হচ্ছে, অক্সিজেন আংশিক চাপ কমে যাচ্ছে। আংশিক চাপ কমে যাওয়া মানে কি, তো হচ্ছে গিয়ে মানে রক্তের মধ্যে অক্সিজেন কম পরিমাণে দ্রবীভূত হবে, তাহলে কি অক্সিজেন অভাবজনিত রোগ দেখা দিবে। তো তার ফলে কি হবে, তো এই অ্যানোক্সিয়া রোগটা তৈরি হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে কঠিন দ্রবণ কি, কঠিন দ্রবণকে কয়ভাবে ভাগ করা হয়, তারপরে তরলের মধ্যে গ্যাসের যে দ্রবীভূত হওয়ার হার সেটা কিসের কিসের উপর নির্ভরশীল হয়, এবং একটি গুরুত্বপূর্ণ পার্ট কি, হেনরির সূত্র, সেটা কিন্তু আমরা শিখলাম। আমরা এই পর্যন্তই কমপ্লিট করলাম। আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে যাও, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে এখনই কন্ট্যাক্ট করো।